একটা কথা সব সময় মাথায় রাখবেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই নিজেকে প্রস্তুত করে তুলতে হলে সিলেবাসের উপরে যেমন কনসেপ্ট তৈরি করে তুলতে হবে, সিলেবাসের যে অল সাবজেক্ট রয়েছে, যে 5টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেমন আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করা চাই, তার পাশাপাশি ডেইলি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাকে। এবং এইভাবে যদি এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে পরীক্ষার খাতায় আপনার টাইম ম্যানেজমেন্টটা অনেকটাই সুবিধা হবে। ওকে, তো আজকে আমরা ইভিএস এর প্র্যাকটিস সেট 3 অর্থাৎ 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে ডিসকাস করব। এখানে টোটালে 15টা এমসিকিউ নিয়ে আমরা এসেছি। ওকে, তো বিশেষ করে আজকে যে কোশ্চিনগুলো সিলেক্ট করা হয়েছে না, সেগুলো হাইলি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চিনকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আপনারা মন দিয়ে, মনোযোগ দিয়ে, অ্যাটেনশন দিয়ে এই পুরো ভিডিওটা একবার যদি দেখে নেন না, অনেক কিছু আশা করি আপনাদের মাথায় আমি গেঁথে দিতে পারবো। তো আপনি যদি এই জিনিসগুলো একবার দেখে নেন, এবং যেগুলো আপনার অজানা রয়েছে সেগুলো আপনি খাতায় নোট করে নেবেন। ওকে, আর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্টে জানাবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে আমাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, তো চলুন আজকের ওই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা দেখে নিই। চলুন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি? খুবই সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। কি না, পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি? অপশন এ র্যাফলেসিয়া আর্নল্ডি, অপশন বি উলফিয়া গ্লোবোসা, অপশন এ এবং অপশন সি বলছে এ এবং বি দুটোই, নাকি অপশন ডি এ বলা হচ্ছে কোনোটি নয়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পৃথিবীর বৃহত্তম ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া আর্নল্ডি। ওকে, তো এই র্যাফলেসিয়া আর্নল্ডি এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল। পাশাপাশি যদি আপনাকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি, তো অপশন বি হয়ে যাবে সেক্ষেত্রে একটা উত্তর, যে উলফিয়া গ্লোবোসা। তো এটা পৃথিবীর ক্ষুদ্রতম ফুল, এবং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, র্যাফলেসিয়া আর্নল্ডি। ওকে, চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, গাছের বর্ষবলয় পরীক্ষা সংক্রান্ত বিদ্যাকে বলে। এটা কি গাছের বর্ষবলয় পরীক্ষা? হ্যাঁ, বর্ষবলয় পরীক্ষা কি এটা একটু বলে দিচ্ছি, আগে অপশনগুলো পড়ে নিই। গাছের বর্ষবলয় পরীক্ষা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশন এ ডেন্ড্রো ইকোলজি, অপশন বি ডেন্ড্রো ক্রোমাটোলজি, অপশন সি ডেন্ড্রো এডুকেশন, এবং অপশন ডি বলছে ডেন্ড্রো ক্রোনোলজি। তো অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, ডেন্ড্রো ক্রোনোলজি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় দেই, আজকালকার প্রশ্নোত্তর তো দেবেই, এগুলো হাইলি ইম্পর্টেন্ট, এগুলো নোট করে নেবেন। অ্যাকচুয়ালি ডেন্ড্রো ক্রোনোলজিটা কি, মানে এটা হচ্ছে গাছের বর্ষবলয় পরীক্ষা। এটা কি জিনিস দেখুন, এই ডেন্ড্রো ক্রোনোলজি বা এটাকে ট্রি রিং বলা হয়, ট্রি রিং ডেটিং করা বলা হয়। তো অ্যাকচুয়ালি গাছের রিংগুলিকে ডেটিং করার বৈজ্ঞানিক একটা পদ্ধতি। এটা কি জিনিস না, এর মাধ্যমে কি হয় যে গাছের যে বয়স নির্ধারণ করা হয়, অর্থাৎ এই গাছটা কত দিনের হলো, হ্যাঁ, সেইগুলো পরীক্ষা করা যায় গাছের ওই কাঠ থেকে, গাছের গুঁড়ি থেকে, হ্যাঁ, বা ইতিহাসের বিভিন্ন সময়কালে এর জলবায়ু কেমন ছিল, হ্যাঁ, ওই স্থানের জলবায়ু কেমন ছিল, বায়ুমণ্ডলের অবস্থা কেমন ছিল, পুরনো যুগে কেমন ছিল, ওই গাছটা থেকে কিন্তু গাছটাকে পরীক্ষা করলেও কিন্তু বোঝা যায়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডেন্ড্রো ক্রোনোলজি। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনারা একটু খাতায় নোট করে নেবেন যদি জানা না থাকে তাহলে। তো ডেন্ড্রো ক্রোনোলজি কি বললাম না, বললাম গাছের কাঠ থেকে বা গাছের গুঁড়ি থেকে কি করতে হবে, ওই পুরনো যুগের ইতিহাসের বিভিন্ন সময়কালের কি জলবায়ু কেমন ছিল, বায়ুমণ্ডলের অবস্থা কেমন ছিল, সেগুলো অধ্যয়ন করা, সেগুলো নিয়ে স্টাডি করা, এগুলোকে বলা হচ্ছে ডেন্ড্রো ক্রোনোলজি। ওকে, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর। চলুন তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, বাদুড় যখন উদ্ভিদের পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করে। দেখুন কি বলছে, উদ্ভিদের পরাগ সংযোগ ঘটাতে কে সাহায্য করছে? বাদুড়। যখন বাদুড় উদ্ভিদের পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করে তখন সেই প্রক্রিয়াকে কি বলে? অপশন এ বলছে কিরোপটেরোফিলাস, বা এটাকে চিরোপটেরোফিলাস বলা হয়, আর
অপশন বি বলছে মেলাকোফিলাস, অপশন সি বলছে জুফিলাস, আর অপশন ডি বলছে এন্টোমোফিলাস। তো কোন বাদুড় যখন উদ্ভিদের পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করে তখন সেই প্রক্রিয়াকে কি বলে? না, এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, কিরোপটেরোফিলাস বলা হয় বা চিরোপটেরোফিলাস বলা হয়। তো এটাকে বাদুড় মানে উদ্ভিদের যখন পরাগ সংযোগ ঘটাতে বাদুড় সাহায্য করছে তখন এটাকে চিরোপটেরোফিলাস বলা হয় বা কাইরোপটেরোফিলাস বলা হয়। আর অপশন বি যেটা বলা হচ্ছে মেলাকোফিলাস, এটা কি না শামুক যখন উদ্ভিদের পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করছে তখন সেটাকে মেলাকোফিলাস বা মেলাকোফিলি বলা হয়। ওকে। আর অপশন সি যেটা, এটা হচ্ছে জুফিলাস। এই জুফিলাসটা হচ্ছে কি না যখন প্রাণীরা বা অ্যানিম্যালস যে কীটপতঙ্গ ঠিক না, মানে যেমন অমেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে, হ্যাঁ, ওরা যখন পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করছে উদ্ভিদের তখন সেটাকে বলা হচ্ছে জুফিলাস। আর এন্টোমোফিলাস বা এন্টোমোফিলি, এটা যখন পোকামাকড়গুলো বা কীটপতঙ্গগুলো উদ্ভিদে পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করছে তখন সেটাকে বলা হয় এন্টোমোফিলাস। ওকে, বা এন্টোমোফিলি। তো অপশন ডি এগুলো হয়ে যাবে। আর এই ক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে অপশন এ। ওকে, যে বাকি অপশনগুলো বললাম ওগুলো একটু লিখে নিয়ে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, 4 নম্বর প্রশ্ন। এটা কি না ফলের চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফলের চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশন এ এনথোলজি, অপশন বি পোমোলজি, অপশন সি পেডোলজি, আর অপশন ডি বলা হচ্ছে এগ্রোস্টোলজি। তো ফলের চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। কি বলা হয়? অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, পোমোলজি। কিন্তু অপশন এ যেটা বলছে এনথোলজি, এটা ফুল সংক্রান্ত বিদ্যা, মানে ফুল নিয়ে গবেষণা করা, চাষ করা, হ্যাঁ, এগুলোকে নিয়ে বলা হচ্ছে এনথোলজি। আর অপশন সি পেডোলজি, যেটা মাটি সংক্রান্ত বিদ্যাকে বা অধ্যয়ন করাকে, মাটি সংক্রান্ত অধ্যয়ন করাকে বলা হচ্ছে পেডোলজি। আর অপশন ডি হচ্ছে অ্যাগ্রোস্টোলজি, এটা ঘাস সংক্রান্ত বিদ্যা বলা হয়, ঘাস সংক্রান্ত অ্যাগ্রোস্টোলজি। ওকে, তো এইগুলো একটু খাতায় নোট করে নিন। আর প্রশ্ন নম্বর 4-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে অপশন বি পোমোলজি। চলুন এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নিই। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? অপশন এ হচ্ছে পার্থেনোগ্রাফি, অপশন বি হচ্ছে পার্থেনোলজি, অপশন সি হচ্ছে পার্থেনোকার্পি, অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। এটা কি জিনিস না, পার্থেনোকার্পি অ্যাকচুয়ালি পরাগায়ন এবং নিষিক্তকরণের প্রক্রিয়া ছাড়াই ফল উৎপাদনের প্রক্রিয়া বা এটা একটা বিকাশের প্রক্রিয়া বলা যেতে পারে পার্থেনোকার্পি। অ্যাকচুয়ালি পার্থেনোকার্পি কি বললাম, যে পরাগায়ন এবং নিষিক্তকরণের প্রক্রিয়া ছাড়াই যদি ফল উৎপাদনের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। অর্থাৎ বীজবিহীন ফল উৎপাদন মানে যেগুলোতে হয়তো কলা বা ডুমুর বা আনারস বা শশা, তরমুজ, আঙ্গুর, কমলা, এই জাতীয় যে উদ্ভিদগুলো বা ফলগুলো রয়েছে এগুলো উৎপাদনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। হ্যাঁ, এগুলো পরাগায়ন এবং নিষিক্তকরণ ছাড়াই কিন্তু এই ধরনের প্রাকৃতিকগতভাবে এই ফলগুলো ঘটে থাকে। তাহলে এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব, 6 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে পিএএইচ এর পুরো অর্থ কি, অর্থাৎ এর পুরো নাম কি, ফুল ফর্ম কি পিএএইচ? না, অপশন এ বলা হচ্ছে পার অ্যাসেটাইল হাইড্রাজিড, অপশন বি হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অপশন সি হচ্ছে পার অ্যাসিটিল হাইড্রোকার্বন, আর অপশন ডি হচ্ছে পলিক্লোরিনেটেড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি পিআইএইচ, অর্থাৎ পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। পুরো নামগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, এগুলো পরীক্ষায় অনেক সময় দেই পিএইচ, এবং প্রিভিয়াস ইয়ারেও এসছে। হ্যাঁ, তো এটা কি জিনিস অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কি মানুষের বিভিন্ন কার্যকলাপ দ্বারা, হ্যাঁ, এই পিএইচ তৈরি হয়। যেমন আপনার কাঠ কয়লা বা তেল বা গ্যাস বা আবর্জনা বা খাদ্য, এগুলো পোড়ানোর সময়ে যে গ্যাসগুলো তৈরি হয়, হ্যাঁ, বা আমরা দাবানলের সময়ে যে বনে আগুন লাগে, এগুলো সময়ে যে
গ্যাস তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পিএইচ। এর মাধ্যমেই কিন্তু পিএইচ তৈরি হয়। তো এইটা কি জিনিস এটা একটু বলে রাখলাম, এগুলো মাথায় রাখবেন। আর পুরো নামটা মনে রাখবেন যে এটা পুরো নাম হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, এটা হচ্ছে অপশন বি। তো আপনাদেরকে আমি আরও একবার রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটা পার্মানেন্ট সদস্য হয়ে যান, এবং পাশের যে বেল বাটনটা রয়েছে সেটা একটু চেক করে নিন। সেটাতে ক্লিক করলে দেখবেন অল লেখা আছে, একটা অল বলে একটা অপশন রয়েছে, সেটাকে অন করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে ভুলবেন না। ওকে, এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের পুরো কন্টেন্টগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। আপনারা প্লেলিস্ট ফলো করুন, প্লেলিস্টে গেলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। টোটালে আমরা 15টা কোশ্চিন রেখেছি, আমরা 7 নম্বর কোশ্চিনটা দেখব। 7 নম্বর কোশ্চিন হচ্ছে কম্পোস্টিং। এটা কি? কম্পোস্টিংটা কি? কম্পোস্টিং কি না, অপশন এ বলছে এটা একটা যন্ত্র যেখানে ধাতব পদার্থের পুনর্নবীকরণ করা হয়, নাকি অপশন বি যে প্রক্রিয়ায় জৈব বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা পচিয়ে হিউমাসে পরিণত করা হয়, নাকি অপশন সি বলছে বায়ু শোধনের একটা যন্ত্র, নাকি অপশন ডি যে প্রক্রিয়ায় তেজস্ক্রিয় পদার্থগুলির ক্ষতিকর প্রভাব কমিয়ে সেগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করা হয়। তো এটা কি হবে উত্তর? কম্পোস্টিংটা কি না, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ যে প্রক্রিয়ায় জৈব বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা পচিয়ে হিউমাসে পরিণত করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কম্পোস্ট। আর অপশন এ যেটা বলা হচ্ছে যে একটা যন্ত্র যেখানে ধাতব পদার্থের পুনর্নবীকরণ করা হয়, এটাকে কিন্তু বলা হয় ক্যালডো কনভার্টার। মনে রাখবেন, ক্যালডো কনভার্টার অর্থাৎ একটা যন্ত্র, যে যন্ত্রে লোহা বলেন বা স্টিল বলেন বা তামা বলেন বা নিকেল বলেন, এই প্রভৃতি ধাতব পদার্থগুলোর পুনর্নবীকরণ করা হয়। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে ক্যালডো কনভার্টার। এইগুলো পাশাপাশি একটু আপনারা নোট করে নিন। আর অপশন সি বলছে যেটা যে বায়ু শোধনের একটা যন্ত্র, এই বায়ু শোধনের যন্ত্র যেটা সেটাকে বলা হচ্ছে স্ক্রাবার। ওকে, কি বললাম না, স্ক্রাবার বললাম। স্ক্রাবারটা হচ্ছে কি বায়ু শোধনের একটা যন্ত্র। হ্যাঁ, এই যন্ত্রের মধ্য দিয়ে কলকারখানার যে দূষিত ধোঁয়াগুলো হয় না, এইগুলোকে কিন্তু শোধন করা হয়। তো এই জিনিস একটা মনে রাখবেন যে স্ক্রাবার বলা হয়। আর অপশন ডি বলা হচ্ছে যে প্রক্রিয়ায় তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলির ক্ষতিকর প্রভাব কমিয়ে সেগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করা, এটাকে বলা হয় ট্রান্সমিউটেশন। কি বলা হয় না, ট্রান্সমিউটেশন বলা হয়। তো এইগুলো একটু আপনারা মনে রাখবেন যে কম্পোস্টিং কি। কম্পোস্টিং আপনারা বাড়িতেই যেগুলো আপনারা জৈব বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা পচিয়ে হিউমাসে পরিণত করেন সেটা, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কম্পোস্টিং করা। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা কি রয়েছে দেখে নিই। যে বইয়ে ক্ষতিকারক জীব প্রজাতির তালিকা রয়েছে তাকে কি বলে? অপশন এ রেড ডেটা বুক, অপশন বি ব্ল্যাক ডেটা বুক, অপশন সি গ্রিন ডেটা বুক, নাকি অপশন ডি ম্যামথ। তো এটার যে বইতে বা যে গ্রন্থে ক্ষতিকারক জীব প্রজাতিগুলোর নিয়ে আলোচনা করা হয়েছে সেটাকে ব্ল্যাক ডেটা বুক বলা হয়। কি? অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, ব্ল্যাক ডেটা বুক বলা হয়। তো ক্ষতিকর মানে ব্ল্যাক মানে কালো বা অন্ধকার বলা যেতে পারে, যেটা ক্ষতি করে সেটা হচ্ছে ব্ল্যাক ডেটা। আর রেড ডেটা বলতে অপশন এ যেটা বলছে রেড ডেটা বুক, এটাকে কি হয়েছে যে মানে লুপ্ত প্রায় উদ্ভিদ বা প্রাণী, হ্যাঁ, যেগুলো হারিয়ে গেছে, যেগুলো দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাদের নামের তালিকাগুলো যে বইতে রয়েছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে রেড ডেটা বুক। আর গ্রিন ডেটা বুক বলা হচ্ছে যে গ্রন্থে ওই লুপ্তপ্রায় প্রাণীগুলোর কিভাবে বাঁচানো যাবে, হ্যাঁ, তার উল্লেখ করা রয়েছে, সেটাকে গ্রিন ডেটা বুক বলা হয়। আর অপশন ডি যেটা বলেছে ম্যামথ, এটা কি না, এটা হচ্ছে কি লোমওয়ালা হাতি, হ্যাঁ, এদের বা কঞ্জয়িক যুগের যে বিলুপ্ত প্রাণী তাদের সংরক্ষণ করার জন্য যে গ্রন্থাবলী সেটাকে বলা হচ্ছে ম্যামথ। ওকে, তো এইগুলো একটুখানি নোট করে নেবেন, এগুলো আপনাদের হাইলি ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটা কোশ্চেন আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দিয়ে দেয়।
এর পরের আমরা প্রশ্ন দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাণিজ্যিক অঞ্চলের শব্দ দূষণের মাত্রা হলো। বাণিজ্যিক অঞ্চল, দেখুন বিভিন্ন আবাসস্থল, বিভিন্ন জায়গা ভেদে কিন্তু একটা শব্দ দূষণের মাত্রা থাকে। এইগুলো আপনাদেরকে কিন্তু খাতাতে নোট করে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে এই অপশনগুলো ধরে আপাতত বলার চেষ্টা করছি। অপশন এ বলছে বাণিজ্যিক অঞ্চলের শব্দ দূষণের মাত্রা, অপশন এ বলছে 30 ডেসিবেল। হ্যাঁ, মানে শব্দ দূষণের মাত্রা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। তো 30 ডেসিবেল, নাকি অপশন বি 40 থেকে 50 ডেসিবেল, নাকি অপশন বি 55 থেকে 65 ডেসিবেল, আর অপশন ডি বলা হচ্ছে 70 থেকে 75 ডেসিবেল। তো অ্যাকচুয়ালি বাণিজ্যিক অঞ্চল যেগুলো, হ্যাঁ, সেই এলাকার শব্দ দূষণের মাত্রা হতে হবে আপনার 55 থেকে 65 ডেসিবেল। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, 55 থেকে 65 ডেসিবেল। আর যেটা 30 ডেসিবেল বলা হচ্ছে ওটা ঘরের ভিতরের অঞ্চলের, মানে 30 ডেসিবেল থেকে একটু কম হতে হবে, বা 30 ডেসিবেল পর্যন্ত হাইয়েস্ট যেতে পারবে, তাহলে শব্দ দূষণের মাত্রাটা ঠিক আছে। WHO অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে 30 ডেসিবেলের নিচে হতে হবে ঘরের ভিতরের সীমাটা। আর আবাসিক এলাকার যেগুলো, সেখানে মোটামুটি 40 থেকে 50 ডেসিবেলের মধ্যে থাকে। আর শিল্প অঞ্চলের যেগুলো, শিল্প অঞ্চল এগুলো, এখানে শব্দ দূষণের মাত্রা হতে হয় মোটামুটি 70 থেকে 75 ডেসিবেল, মানে অপশন ডি বলা হচ্ছে ওটা হচ্ছে শিল্প অঞ্চলের। অ্যাকচুয়ালি দীর্ঘ সময় ধরে যদি 75 ডেসিবেলের উপরে আওয়াজ শ্রবণ করা যায় তাহলে শ্রবণের ক্ষতি হয়, মানে এই কানের কিন্তু ক্ষতি হতে পারে। ওকে, এবং 120 ডেসিবেলের উপরে যদি শব্দ হয় না, তাহলে আমাদের দেহে যে জৈব রাসায়নিকগুলো ঘটতে পারে কিন্তু, ঠিক আছে, জৈব রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে আমাদের দেহের। তো এইগুলো একটু মনে রাখবেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট 10 নম্বর প্রশ্ন, এখানে কি রয়েছে, যারা উদ্ভিদ বা প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলে উৎপাদক, খাদক, বিয়োজক, নাকি উপরের কোনোটি নয়? তো যারা উদ্ভিদ বা প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে খাদক। যেমন আমরা মানুষরা বা গরু, ছাগল এগুলো কি করে, আমরা উদ্ভিদের কাছ থেকে বা প্রাণীর কাছ থেকে অন্যান্য জীবজন্তুগুলোকে খেয়ে আমরা খাদ্য গ্রহণ করি এগুলোকে। তো এগুলোকে বলা হচ্ছে খাদক, মানে আমরা হচ্ছি খাদক। হ্যাঁ, উৎপাদক কারা না, যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। যেমন উদ্ভিদেরা কি, আমরা কি খাবার দিয়ে আসি? না, দিই না। কি করে, ওরা নিজেরাই খাবার তৈরি করে নেই। তাহলে তাদেরকে বলা হচ্ছে উৎপাদক। এবং বিয়োজক, এটা কি না, এর আগে কিন্তু আমি একদিন বলেছিলাম এর আগের একটা ক্লাসে যে বিয়োজক কি জিনিস। না, বিয়োজক হচ্ছে যেসব অণুজীবগুলো ব্যাকটেরিয়া ও ছত্রাক, মানে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ খেয়ে বেঁচে থাকে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে বিয়োজক। মানে ডেট্রিটাস বলেছিলাম না একটা, যে ডেট্রিটাস কি ওইটা। হ্যাঁ, তো এইগুলো একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা দেখে নিই। 11 নম্বর প্রশ্ন, হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, বেন্থোস। এই বেন্থস কি? বেন্থস হলো অপশন এ, যারা জলের নিচে পললগুলিতে বুকে হেঁটে বেড়ায়, অর্থাৎ জলের নিচে যে বালিগুলো বা যে পলিগুলো থাকে সেই ওই পলির উপরে যারা হেঁটে বেড়ায় তাদেরকে বলা হচ্ছে বেন্থস। নাকি অপশন বি, যারা স্রোতের সাপেক্ষে স্বাধীনভাবে সন্তরণ করতে পারে তাদেরকে বলা হচ্ছে, নাকি অপশন ডি, জলজ জীব যারা নিজেরা চলতে পারে না, জলেই থাকে কিন্তু যারা নিজেরা চলতে পারে না তাদেরকে বেন্থস বলা হচ্ছে, নাকি অপশন ডি, যে সমস্ত জলজ প্রাণী ভেসে বেড়ানোর সময় নিজের দেহ কিছুটা জলে ডুবে থাকে আবার কিছুটা ভেসে থাকে তাদেরকে বেন্থস বলা হচ্ছে। তো কোনটাকে বেন্থস বলা হয় না, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ যারা জলের নিচে পললগুলিতে বুকের ভরে হেঁটে বেড়ায়, হ্যাঁ, তো তাদেরকে বলা হচ্ছে বেন্থস। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। কিন্তু অপশন বি বলছে যারা স্রোতের সাপেক্ষে স্বাধীনভাবে সন্তরণ করতে পারে, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে নেকটন। কি বলা হয় না, নেকটন। এরা যেমন আপনার মাছ বলতে পারেন, বা স্কুইড বলতে পারেন, অক্টোপাস, হাঙর, সামুদ্রিক যে প্রাণী এগুলো স্রোতের সাপেক্ষে এরা স্বাধীনভাবে সন্তরণ করে, এদেরকে বলা হচ্ছে নেকটন। ওকে, আর অপশন সি বলা হচ্ছে যে জলজ জীব যারা নিজেরা চলাফেরা করতে পারে না, অর্থাৎ এরা একটা ফটিক জোনে বাস করে, এদেরকে প্ল্যাঙ্কটন বলা হয়। ওকে, আর অপশন ডি বলা হচ্ছে যে সমস্ত জলজ প্রাণী জলে ভেসে বেড়ানোর সময় নিজের দেহ কিছুটা জলে আবার কিছুটা
উপরে ভেসে থাকে, এদেরকে বলা হচ্ছে নিউট্রন। কি বলা হয় না, এদের বলা হচ্ছে নিউট্রন। তো এগুলো একটু খাতায় নোট করে নেবেন 11 নম্বর প্রশ্ন, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এর পরের প্রশ্ন আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লোরা। ফ্লোরা হলো, ফ্লোরা কি না, ফ্লোরা হচ্ছে অপশন এ ফলনের দেবী, অপশন বি ফুলের দেবী, অপশন সি দুইটি বাস্তুতন্ত্রের মিলন, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। তো ফ্লোরা কি, ফ্লোরা হচ্ছে অপশন বি ফুলের দেবী। ফ্লোরা হচ্ছে একটা ফুলের দেবী। ফ্লোরা একটা ল্যাটিন শব্দ, হ্যাঁ, এই ল্যাটিন শব্দ ফ্লোরা, এই কথাটার মানে হচ্ছে ফুলের দেবী। অ্যাকচুয়ালি ফ্লোরা হচ্ছে কি একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া একদল উদ্ভিদ, সেই উদ্ভিদদের জীবনের যে কাহিনী, হ্যাঁ, মানে ওরা কিভাবে অভিযোজন করে সেখানে, হ্যাঁ, সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্লোরা। এটা ফুলের দেবী, ল্যাটিন ভাষায় এটাকে বলা হচ্ছে ফুলের দেবী। আর অপশন এ যেটা বলা হচ্ছে ফলনের দেবী, এটা কি না, দেখুন ফলনের দেবী এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এর আর একটা নাম হচ্ছে ফনা। ফনা যদি বলে যে ফনা কি, তো ফনা হচ্ছে ফলনের দেবী, বা ফাউনাস বলা হয়, বা সরি ফাউনাস বলা হয়। তো ফনা একটা আঞ্চলিক দেশীয় প্রাণীদের জীবন, হ্যাঁ, তো তাদের জীবন কাহিনী নিয়ে যেটা, সেটা হচ্ছে ফনা। এটা একটা জিনিস মাথায় রাখবেন। আর দুইটি বাস্তুতন্ত্রের মিলন, এটা তো বুঝতেই পারছেন যে এটাকে ইকোটন বলা হয়, যেটা মানে দুটো বাস্তুতন্ত্রের মিলনকে বলা হচ্ছে ইকোটন। তো চলুন এরপরে আমরা 13 নম্বর প্রশ্নটা দেখে নিই। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনো বাচ্চার চামড়া ব্যাঙের মতো খসখসে হলে কোন খাদ্য উপাদানের অভাব হয়েছে বলে আপনি মনে করবেন। অপশন এ ভিটামিন কে, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন সি, এবং অপশন ডি বলা হচ্ছে ক্যালসিয়াম। তো এটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে খসখসে চামড়া যদি শুষ্ক হয়ে যায়, তাহলে এটা অপশন এ অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ভিটামিন এ এর অভাবে চামড়া শুষ্ক হয়ে যায় বা ব্যাঙের মতো খসখসে হয়ে যায়। তো অপশন এ হয়ে যাবে, অপশন বি ভিটামিন এ। ভিটামিন এর অভাবে কিন্তু এগুলো হয়। আর ভিটামিন কে এর অভাবে কি হয় না, রক্তপাত এর মতো ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, ব্লিডিং হতে পারে। তো রক্তের মানে ভিটামিন কে যদি অভাব হয়, তাহলে কোনো একটা জায়গায় যদি কেটে যায়, তাহলে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে না, ভিটামিন কে এর অভাবে। তো এই একটা জিনিস গেল ভিটামিন কে। আর ভিটামিন সি এর আগে একদিন বলেছিলাম যে দাঁত যদি নড়বড়ে হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, বা যদি কোনো একটা জায়গায় ক্ষত হয় বা ঘা হয়ে যায়, তাহলে সেগুলো নিরাময় হতে, সেগুলো শুকাতে বা ভালো হতে আপনাদের অনেকটা সময় লেগে যাবে ভিটামিন সি এর অভাবে। ওকে, এরপরে আমরা 14 নম্বর প্রশ্ন দেখে নেব। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আজ থেকে প্রায় 1,35,000 বছর আগে পশ্চিম ইউরোপ ও আফ্রিকায় বসবাসকারী সুদক্ষ শিকলরি মানব গোষ্ঠী হলো। তো এদেরকে কি বলা হচ্ছে? অপশন এ রামাপিথিকাস, অপশন ডি বলা হচ্ছে নিয়েন্ডারথ্যাল মানুষ, অপশন সি হচ্ছে ইজিপ্টোপিথিকাস, আর অপশন ডি হচ্ছে অস্ট্রিওটিপিকাস। তো এর সঠিক উত্তর কি হবে না, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। মানে আজ থেকে প্রায় 1,35,000 বছর আগে পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায় যে সমস্ত বসবাসকারী মানুষ ছিল, মানব গোষ্ঠী ছিল, তাদেরকে বলা হচ্ছে নিয়েন্ডারথ্যাল মানুষ। হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে নিয়েন্ডারথ্যাল মানুষ। আর অপশন ইয়ে বলা হচ্ছে রামাপিথিকাস, এরা কাদেরকে বলা হচ্ছে না, প্রায় 12 থেকে 14 মিলিয়ন বছর আগে একটা বিলুপ্ত গোষ্ঠী ছিল, যাদেরকে বলা হচ্ছে রামাপিথিকাস। হ্যাঁ, অপশন এ। তো এটা একটা জিনিস ছিল, এটা মোটামুটি ভারতের বন মানুষের একটা প্রজাতি বলা যেতে পারে। আর অপশন সি ইজিপ্টিপিথিকাস, এগুলো কি না, ইজিপ্টিপিথিকাস হচ্ছে আরেকটা বিলুপ্ত প্রাণী, যেগুলো প্রায় আফ্রিকায় বসবাস করতো। এগুলো পুরনো বিশ্বের বানর এবং বানরের মতোই মানে একটা প্রজাতি বলা যেতে পারে, বা পূর্বপুরুষ বলা যেতে পারে ইজিপ্টিপিথিকাস। এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন। অপশন ডি যেটা বলা হচ্ছে অস্ট্রিওটিপিকাস, এগুলো কি না, এরা প্রায় আপনার 4 থেকে 2 মিলিয়ন বছর আগে এরা ছিল, এই ধরনের একটা প্রজাতি ছিল অস্ট্রিওপিথিকাস। হ্যাঁ, এরাও কিন্তু মোটামুটি ওই এপ বা বানর জাতীয় একটা প্রজাতি বলা যেতে পারে। তো এইগুলো নিয়ে একটু আপনারা মাথায় রাখবেন, এগুলো একটু খাতায় নোট করে নেবেন, তাহলে অপশন বি হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর।
নিয়ান্ডারথাল মানুষ। ওকে, আর একটাই প্রশ্ন রয়েছে, আমরা নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, অভয়ারণ্য এটা কি না? অভয়ারণ্য বলা হচ্ছে অপশন এ এক্সিটু কনজারভেশন, অপশন বি বলা হচ্ছে ইনসিটু কনজারভেশন, আর অপশন সি বলা হচ্ছে এক্স কনজারভেশন, আর অপশন ডি বলা হচ্ছে ইন কনজারভেশন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন সিটু কনজারভেশন। অর্থাৎ অভয়ারণ্য হচ্ছে ইনসিটু কনজারভেশন। ইনসিটু মানে কি না, ইনসিটু হচ্ছে যেগুলো বিপন্ন প্রজাতি, হ্যাঁ, তাদেরকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে সুরক্ষিত করা হয়, কিভাবে করা যাবে সেগুলো নিয়ে যে ব্যবস্থাপনা, সেটাকে বলা হচ্ছে অভয়ারণ্য, মানে ইনসিটু কনজারভেশন বলা হয়। ওকে, আর এক্সিটু বলা হচ্ছে যেগুলো, এক্সিটু বলতে আপনার এক্সিটু কনজারভেশন বা এক্সিটু সংরক্ষণ, এগুলো কি না, এগুলো যেগুলো কৃত্রিম উপায়ে বা শৈল্পিক পরিবেশে যে সমস্ত জীবিত প্রজাতি সংরক্ষণ করা হয় তাদেরকে বলা হচ্ছে এক্সিটু। যেমন চিড়িয়াখানায় বলতে পারেন, চিড়িয়াখানায় যে সমস্ত জীবগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, বা অ্যাকোয়ারিয়াম বা বোটানিক্যাল গার্ডেনের মতো ইত্যাদির মতো যে সমস্ত জায়গাগুলো, এগুলোকে এক্সিটু কনজারভেশন বলা হয়। তো এইগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, এগুলো থেকে পরীক্ষায় দেই, এক্সিটু কনজারভেশন কি, ইনসিটু কনজারভেশন কি, এই সমস্ত জায়গাগুলো। ওকে, তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও চাই। এই চ্যানেলে টপিক ওয়াইজ প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আসা হয় এবং ডিটেলস ক্লাস দেওয়া হয়। চ্যানেলের সাথে থাকবেন, ধীরে ধীরে সমস্ত কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ওকে, তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।